নমস্কার। দ্য আনটোল্ড মোমেন্টসে আজকে আমাদের উপস্থাপনা একটি সাসপেন্স গল্প। গল্পটির নাম কঙ্কাল রহস্য। এই কঙ্কাল রহস্য গল্পটি লিখেছেন পূরবী গুড়িয়া। উনি কলকাতার বাসিন্দা এবং এই ধরনের সাসপেন্স গল্প লেখালেখিতে ওনার যথেষ্ট নামডাক। ইদানিং সময়ে ওনার লেখাগুলো বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই কঙ্কাল রহস্য গল্পটি পাঠে রয়েছে আমি, সুমন, ইরিনা, রাজর্ষি, সৌম্য, সুপ্রীতি এবং সৃজিতা। তো চলুন শুরু করি আজকের গল্প কঙ্কাল রহস্য। এই যে মশাই, শুনছেন? এই যে আপনাকেই বলছি, এই একটু জল ছিটুন তো চোখে মুখে, বলে উঠলেন এসআই পাকরাশিবাবু। ধরফর করে উঠে বসলো সায়ন্তন। চোখটা ভালো করে রগড়ে নিল সে। কি হয়েছে কিছুই বুঝে উঠতে পারছে না। তাকিয়ে ভালো করে দেখলো সে তার চারিদিক ঘিরে একটি জটলা হয়েছে। লোকজন তাকে অবাকভাবে দেখছে। কেন কিছুই বোঝা যাচ্ছে না। হঠাৎ করে সে তাকিয়ে দেখলো একটা পরিত্যক্ত বাড়ির পেছন দিকের একটি প্রায় জঙ্গলাকৃত বাগান সে কর্দমাক্ত অবস্থায় পড়ে আছে। পাকরাশিবাবু বলে উঠল, এই যে মশাই, দেখে তো মনে হয় ভালো ঘরের অল্প বয়সী ছেলে, তাই এই কঙ্কালের পাশে কাদায় শুয়ে কি হাডুডু খেলছিলে ভাই? উপস্থিত জমায়েতের অনেকেই হো হো করে হেসে উঠল। এই চুপ চুপ, এই যে আমজনতা, আপনারা কেউ কি একে এর আগে এই এলাকায় দেখেছেন? কোথায় থাকে বলতে পারবেন? কেউ কেউ মুখে রাগ আড়লেন না, কেউ আবার পাশ কাটিয়ে চলে গেলেন। কেউ বলে উঠলেন, আরে চিনব না কেন, ওই তো ঘোষাল বাড়ির ছোট ছেলে টুবলু। সায়ন্তনের মাথাটা ভার হয়ে রয়েছে, কিছু পরিষ্কার করে মনে করতে পারছে না। তদুপরি কঙ্কালের পাশে সে সারা রাত শুয়েছিল। কি হয়েছিল, এখানেই বা এলো কি করে, কিছুই ভালো করে মনে পড়ছে না। ভূতে ভয়ও কোনোদিনই পায় না, তাই কঙ্কালের পাশে শুয়ে থাকাটা কোনো আলাদা মানে খুঁজে পেল না। ইতিমধ্যে ঘোষাল বাড়ির খবর চলে গেছে। মা দূর থেকে দৌড়ে দৌড়ে আসছেন দেখা যাচ্ছে। পেছনে আরও কেউ কেউ আছে, অত দূর চোখ যায় না, বাড়িরই কেউ হবেন। মা চোখ মুছতে মুছতে এসে ধপ করে মাটিতে বসে পড়ে সায়ন্তনের মাথাটা নিজের কোলের ওপর তুলে নিলেন। টুবলু, এ কি করেছিস বাবা? সকালবেলা উঠে তোকে ঘরে দেখতে না পেয়ে আমি ভাবলাম তুই বুঝি মর্নিং ওয়াকে গেছিস। তুই এখানে কি করে এলি বাবা? ওমা, ও কি? ও, ওটা কোথা থেকে এলো এখানে? তুই বা এখানে কি করছিস? হ্যাঁ, এই একটা কাজের কথা জিজ্ঞেস করেছেন ম্যাডাম। আপনার সুপুত্তরকে একবার এইটা জিজ্ঞেস করুন তো, সঠিক না বললে আবার আমাকে থানায় নিয়ে যেতে হবে, বুঝতেই তো পারছেন। টুবলু ঘোষাল বাড়ির ছোট ছেলে। ঘোষালরা পূর্বপুরুষানুক্রমে এই বাড়িতে 3 পুরুষ অতিবাহিত করেছেন। এই পাড়ার একটি সম্ভ্রান্ত পরিবার। সায়ন্তনের মা বলে উঠলেন, এ কি বলছেন আপনি অফিসার? ওর বাবা একজন হাইকোর্টের বিচারপতি। আপনারা একটু অপেক্ষা করুন, ওর বাবা আসুন। ম্যাডাম, খুবই সামান্য জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হবে ওনাকে, আপনি নিশ্চিন্ত থাকুন। সেরকম অসঙ্গতি না থাকলে সায়ন্তনকে এখনই ছেড়ে দেওয়া হবে। মায়ের মন কিছুতেই মানতে নারাজ। পুলিশের গাড়ি চলে গেল সায়ন্তনকে নিয়ে। কঙ্কালটিকে ফরেনসিক ল্যাবে পাঠানো হলো পরীক্ষার জন্য। ঘোষাল বাড়িতে হই হই রব উঠল। হাইকোর্টের বিচারপতি হিমাদ্রি শেখর ঘোষালের 2টি পুত্র ও একটি কন্যা। হিমাদ্রি শেখরের 2 ভাই মেঘাদ্রি ও শেষাদ্রি। তারাও তাদের পরিবার সমেত এই বাড়িতেই থাকেন। আর ঘোষাল গিন্নি এখনও আছেন বয়সের ভার, আসলে মেজাজটি এখনও বর্তমান রয়েছে। সায়ন্তন মেডিকেল কলেজের 3য় বর্ষের ছাত্র। ঘটনার আকস্মিকতায় তার বিবেচনাধীন অবস্থা। সন্ধ্যের দিকে বাড়ি ফিরল সায়ন্তন। বাড়ির সবাই উৎকণ্ঠিত হলেও কেউ তাকে প্রশ্ন করে বিব্রত করল না। সে ঘরে গিয়ে দৌড় দিল। সায়ন্তনদের বাড়িটা উত্তর কলকাতার পুরনো বনেদি 3তলা বাড়ি, চৌঘরা, মাঝখানে উঠোন। তুলসীতলায় সায়ন্তনের মা সন্ধ্যার প্রদীপ দিচ্ছেন। শাঁখের আওয়াজ সায়ন্তনের দোতলার শেষ ঘরটা অব্দি আসছে। খুবই অসহায় লাগছে সায়ন্তনের।
কিছু কেন মনে করতে পারছে না এই ভেবে মাথাটা ভারী হয়ে আসছে দেখে বিছানায় শুয়ে পড়তেই চোখ জুড়ে ঘুম নেমে এলো। কিছুক্ষণ পর একটা গোঙানির আওয়াজ পেল সায়ন্তন। বুঝতে পারলো না সে ঘুমিয়ে আছে না জেগে। ঘর থেকে বেরিয়ে গিয়ে ডান দিকের একদম সর্বশেষ ঘরটি, যেটি ওয়েস্ট রুম বা পরিত্যক্ত আসবাবপত্র পড়ে আছে, তার সামনে গিয়ে দাঁড়ালো। আওয়াজটা কিন্তু এর ভেতর থেকেই আসছে। ভালো করে শোনার চেষ্টা করলো, দরজার কাছে কান পেতে। স্পষ্ট শোনা যাচ্ছে কেমন একটা চাপা গোঙানোর শব্দ। কিন্তু এই ঘরটাতে তো কেউ থাকে না, তবে এই গোঙানির আওয়াজের মানে কি? মনে মনে ভাবলো সায়ন্তন। হঠাৎই জোরে ধাক্কা দিয়ে দরজা খুলে দিলে দেখলো বিস্ফারিত চোখে কে যেন ওর দিকে অপলক তাকিয়ে রয়েছে। ভয়ে শির ওঠে, মা বলে তড়াক করে লাফ দিয়ে উঠে বসলো সায়ন্তন। তবে কি ও স্বপ্ন দেখছিল? মা ততক্ষণে হুড়মুড়িয়ে ঘরে ঢুকেছে ছেলের ভয়ার্ত গলার আওয়াজ শুনে। পেছনে দাদা বাবা সবাই। কি হয়েছে তোর টুবলু? জল খাবি বাবা? মা বলে উঠলেন। না না, ঠিক আছে, তোমরা এখন যাও। মা চোখের জল মুছতে মুছতে বললেন, তুই তো কিছু খাসনি বাবা, একটু কিছু মুখে দিবি চল। আদিক্ষেতা যত্ত সব। আমার জন্য তো কখনো এমন করনি মা। ওকে আগে জিজ্ঞাসা করো কি করেছে ও। ঘোষাল বংশের নাম ডোবাচ্ছে। আমি একটু থিয়েটার করি বলে তোমাদের যত আপত্তি। সায়ন্তনের দাদা অরুণাভ বলে উঠল, আহ বড় খোকা, বড় বউ, ওকে তুমি এ ঘরে খাইয়ে দাও। ও শরীরটা দুর্বল, নিচে যেতে কষ্ট হবে। হিমাদ্রি শেখর নিজের কথাটা শেষ করে ঘর থেকে বেরিয়ে গেলেন। সঙ্গে সঙ্গে বাকিরাও বেরোতে উদ্যত হলেন। সায়ন্তনের মা তড়িঘড়ি খাবার আনতে ছুটলেন রান্নাঘরের দিকে। সেই রাতে আর কোনো বিপদের সংকেত পাওয়া না গেলেও আগামী দিনগুলি যে এত ভয়ঙ্কর হয়ে উঠবে সায়ন্তনের জন্য, তা সে স্বপ্নেও কল্পনা করতে পারেনি। পরের দিন ভোরবেলা প্রাতররা সারা হয়ে গেলে ঘোষাল বাড়িতে পুলিশের আগমন ঘটে। পাকরাশিবাবু তার কনস্টেবলদের নিয়ে হাজির হয়েছেন জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে। হিমাদ্রি শেখর বাড়িতেই ছিলেন। বললেন, আমার বাড়িতে জিজ্ঞাসাবাদ করা হবে? তা যা বলার তো ছোট খোকা কালকে থানায় বলে চলে এসেছে, আবার কেন? মুখের কথা কাড়িয়ে নিয়ে পাকরাশি বলে উঠলেন, ঘটনার সূত্রপাত তো আপনাদের বাড়ি থেকেই ঘোষালবাবু। আপনার ছোট ছেলেকে একটি নরকঙ্কালের পাশ থেকে উদ্ধার করা হয়েছে। কঙ্কালটি যে গর্তে পড়েছিল সেই গর্তটি খোঁড়া হয়েছে এবং আপনার ছেলে সায়ন্তন ঘোষাল এই ব্যাপারে সঠিক কোনো কিছুই আমাদের বলতে পারেনি। তাই কর্তৃপক্ষের অনুমতি নিয়েই আমি তদন্তের দায়ভার নিয়েছি। আশা করি এবার আপনি সহযোগিতা করবেন। গত একটি দিনেই ঘোষাল মশাই ভেঙে পড়েছেন। এমন একটি বিষয় নিয়ে তারও পরিবারের সম্মানহানি হচ্ছে এই ভেবে। হঠাৎই ঘোষাল গিন্নিমা এসে উপস্থিত হন। বলুন অফিসার, কি জানতে চান আমায় বলুন। মা, তুমি কেন আবার এখানে উঠে আসতে গেলে? আমি তো কথা বলছি। হিমাদ্রি শেখরকে হাত দেখিয়ে থামতে বললেন এ বাড়ির কর্ত্রী। হিমু, তুমি ভেতরে যাও, আমি কথা বলবো। পাকরাশি আর অপেক্ষা না করে বাড়ির সমস্ত ব্যক্তির ব্যাপারে পুঙ্খানুপুঙ্খ জানার চেষ্টা করলেন। গিন্নিমা বলে গেলেন, আমার 3 পুত্র ও 2টি কন্যা। নিশ্চয়ই কন্যাদের কথা জানতে চাইবেন না, কারণ তারা অন্যত্র থাকে। মাঝে মধ্যে আসে বাপের ভিটেই তাদের একমাত্র মায়ের খোঁজ খবর নিতে। বড় ছেলে হিমাদ্রি হাইকোর্টের বিচারপতি, আপনারা নাম শুনে থাকবেন। মেজো ছেলে মেঘাদ্রি কর্পোরেশনের প্ল্যানার, আর ছোট ছেলে শেষাদ্রির রিয়েল এস্টেটের ব্যবসা। এতটা বলে একটু থামলেন ভদ্রমহিলা। ওরে, কে আছিস? 2টো জল খাবার দিয়ে যায় এই ঘরে। একটি মেয়েলি কণ্ঠস্বর ভেসে এলো রান্নাঘর থেকে। যাই মা। না না, থাক না, ওসবের কোনো প্রয়োজন নেই, পাকরাশি বলে উঠল। গম্ভীরভাবে গিন্নিমা বলে উঠলেন, তা কি হয়? এই বাড়ির নিয়ম বিরুদ্ধ কোনো কাজই যে আমি করি না। এই বাড়ির কর্তা যে একদম পছন্দ করেন না নিয়ম লঙ্ঘন। একটু পরে খাবার নিয়ে একজন মধ্যবয়সী মহিলা এলেন। অপরূপ সুন্দরী মহিলা। খাবারটি টেবিলে রেখে মিষ্টি করে হেসে খেয়ে নিতে বললেন। গিন্নিমা বলে উঠলেন, তুমি কেন মা? মানদা কই?
আচ্ছা ঠিক আছে। অফিসার, এই হলো আমার ছোট বৌমা উর্মি, পুরো নাম উর্মিমালা ঘোষাল। পুলিশের দিকে তাকিয়ে উর্মি জোর হাতে নমস্কার জানিয়ে বাইরের ঘর থেকে বিদায় নিল। আজকের জন্য এতটাই যথেষ্ট মা ঠাকুরুন, আজকে তবে উঠি, অন্য একদিন আসব। এই বলে এশাই পাকরাশি বেরিয়ে গেলেন ঘর থেকে। সারাদিন ব্যাপী কোনো রকম আনমনাভাবেই কেটেছে সায়ন্তনের। কোনো কিছুই যেন ভালো লাগছে না ওর। ছোট বোনটাও কাল থেকে একবারও আসেনি ওর কাছে। অন্যান্যবার বাড়ি আসলে সারাক্ষণ এই দাদা ওই দাদা বলে মাথা খেত। রাতে আর ইচ্ছে করলো না নিচে গিয়ে ডাইনিং টেবিলে সবার সঙ্গে বসে খেতে। সবাই তো ওই একটা ব্যাপারই বারবার আলোচনা করতে চাইবে। আগের দিনের মতো মা খাবার খাইয়ে দিলেন। সায়ন্তন মনে মনে কিছুতেই আগের দিনের ঘটনাটা সরাতে পারছে না। চোখের সামনে ওই রক্তচক্ষু যেন বারংবার ভেসে উঠছে। এই সব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল সে। হঠাৎ মাঝরাতে উঠে দেখল সে ওই পোড়ো বাড়িটার পেছন দিকের বাগানে পৌঁছে গেছে। বাগানের মাটিতে প্রাণপণে কোদাল দিয়ে মাটি কোপাচ্ছে সে। সর্বনাশ, এ কি করছে সে? এখানেই এত রাত্রে এলো কি করে সে? ভয়ে হাত পা যেন পেটের মধ্যে চলে যাচ্ছে। চারিদিকটা ঘুটঘুটে অন্ধকার। ভেবেই পাচ্ছে না সায়ন্তন এই মাঝরাতে এখানে এলো কি করে, আর হাতটা এবার থামতে চাইছে না কেন খোঁড়ার কাজের থেকে। হঠাৎই দেখতে পেল মাটির গর্তের মধ্যে সেই আগের দিনের নরকঙ্কালটিকে। অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল সায়ন্তন। সমস্ত রাত ধরে বৃষ্টি পড়েছে গতকাল, তাই ঘোষাল বাড়ির সবারই আজ ঘুম ভাঙতে দেরি হয়েছে। ঘুম ভাঙল মান্দা মাসির ডাকে। ও বড় বৌদি, ছোদ্দাবাবু তো ঘরে নেই, বিছানা লণ্ডভণ্ড হয়ে পড়ে আছে, শিগগিরই দেখবে চলো। সায়ন্তনের মা হাঁপিয়ে এসে দৌড় খুলে কাঁকিয়ে উঠলেন। কি বলছো কি তুমি মানু দাদি? আবার কোথায় গেল আমার ছেলেটা? তবে আর বলছি কি, তাড়াতাড়ি দেখবে চলো, সদর দরজা হাট করে খোলা। রেতের বেলা ছোদ্দাবাবু কোথায় গেল? সে কি সেই ভূতের বাড়ি গেল নাকি? মান্দাও কাঁদছে। এক ছুটে সায়ন্তনের মা বিদ্যুৎ বেগে ঘর থেকে বেরিয়ে গেলেন। পেছন পেছন হিমাদ্রি শেখরও তটস্থ হয়ে বেরিয়ে গেলেন। প্রায় ছুটতে ছুটতে পোড়ো বাড়ির সামনে এসেছেন। গেট খুলে ভেতর দিকে গিয়ে বাগানের দিক যেতেই সায়ন্তনকে দেখতে পেলেন ওরা। অচৈতন্য অবস্থায় পড়ে আছে সায়ন্তন। সায়ন্তনের মেজকাও এসেছিলেন পিছু পিছু। কোনো মতে ধরাধরি করে বাড়ি নিয়ে গেলেন তারা। এখন সায়ন্তন ঘুমোচ্ছে। ডাক্তারবাবু এসেছিলেন, ঘুমের ওষুধ দিয়ে গেছেন। অনেকটা ধকল গেছে, তাই মাথাটার রেস্ট দরকার। বাড়িতে একটা হই হই পড়ে গেছে। সায়ন্তনের এই দুরবস্থার জন্য তার বাবা নিজেকে দায়ী করছেন। কেন যে আমি ছোট খোকাকে এত মেডিকেল পড়ার জন্য জোর দিলাম। গিন্নিমা বললেন, এখন এসব কথা থাক হিমু, সবাই যে যার ঘরে যাও। বড় বৌমা, তুমি টুবলু দাদুর ঘরে বিশ্রাম নেবে, ওর খেয়াল রাখবে। তোমার যা দরকার মা মানদাকে হাঁক দিয়ে জানাবে, ওই দাদু ভাইয়ের ঘরে গিয়ে দিয়ে আসবে। মেজ বউ আর ছোট বউ বাড়ির সকলের খেয়াল রাখবে। রাতের বেলা যথারীতি বাড়ির কর্ত্রীর আদেশানুসারে সায়ন্তনের মা সায়ন্তনের ঘরে গিয়েই শুলেন। প্রথম দিকটা একটু জেগে থাকলেও রাত্রি 3:30 নাগাদ চোখ বুজে এলো রমলার। সেই সময় আগের দিনে হওয়া ঘটনার পুনরাবৃত্তি ঘটল। সায়ন্তনকে আবার পোড়ো বাড়ি থেকে উদ্ধার করা হলো। সবার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। এই আকস্মিক ঘটনার মাথামুন্ডু কেউই উদ্ধার করতে পারছেন না। সায়ন্তনের জ্ঞান ফিরলে সবাই একটা জটলা পাকালো তার ঘরে গিয়ে। অরুণাভ বলে উঠল, কি লোকাচ্ছিস ভাই আমাদের থেকে, বাড়ির সকলের থেকে? গতকাল রাতে আমি তোকে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখেছি। ঘরের মধ্যে একটা অবিশ্বাসের দৃষ্টি সবার মধ্যে দেখা গেল। অরুণাভ বলে চলল, তোকে দেখে মোটেও মনে হচ্ছিল না যে তুই অসুস্থ কিংবা তোর রাত্রিকালীন হাঁটা চলার অসুখে ভুগছিস। তবে কি স্বার্থে তুই ঘোষাল বাড়ির এতগুলো লোকের ওপর চিন্তার রেখা ফেলছিস? আর কেনই বা তোর মতো একটা কুলাঙ্গারের জন্য আমাদের রাত দিন সময় ব্যয় হবে? আহ বড় খোকা, ধমক দিয়ে উঠলেন হিমাদ্রি বাবু। দাঁড়াও বাবা, সায়ন্তন বলে উঠল। গতকাল রাত্রে আমি জল খেতে উঠেছিলাম, তখন দিশাকে দেখলাম সদর দরজা দিয়ে বাইরে বেরিয়ে যেতে।
অত রাত্রে ও এত ছোট একা একা বাইরে বেরোলো কি করে? ওর পিছু নিলাম, দেখলাম ওই পোড়ো বাড়িটার দিকে এগিয়ে যাচ্ছে। এই কথাগুলো ভিত্তিহীন টবলু। অরুণাভ বলে উঠল। মা, তোমরা এক্ষুনি একবার দিশাকে ডাকো, তবেই বোঝা যাবে তোমার আদরের ছোট ছেলে মিথ্যে বলছে কিনা। ছোট বৌমা, দিশা দিদিভাইকে এখানে নিয়ে এসো। গিন্নিমা বললেন। দিশা এলো, তাকে জিজ্ঞেস করা হলো। না তো ছোটদাদা, আমি তো কাল রাতে উঠিনি ঘুম থেকে। আমার খুব ভয় করছিল, তাই আমি মামুনিকে জড়িয়ে ধরে ঘুমোচ্ছিলাম। তোমারও ভয় করছে ছোটদাদা? তবে তুমিও বড় মাকে জড়িয়ে ধরে ঘুমাবে কেমন? ওকে ঘরে নিয়ে যাও ছোট কাকি। অরুণাভ বলে উঠল। দিশা চলে গেলে অরুণাভ বলে উঠল। তবে এবার কি বলবি টবলু? তোমরা আমার কথা বিশ্বাস করো মা, ঠাম্মি, বাবা, মেজকা, ছোটকা, কাকিমণিরা, আমি সত্যি দিশাকে বেরোতে দেখেছিলাম। আমি কিচ্ছু লুকিয়ে রাখিনি তোমাদের থেকে। ডুকরে কেঁদে উঠল সায়ন্তন। রামু এসে খবর দিল, বড়বাবু পুলিশ এসেছে, আপনাকে ডাকতি বলল। ওনাদের বসতে বল, তুই যা, আমি আসছি। হিমাদ্রিবাবু বলে উঠলেন। এই নিয়ে আর কোনো কথা এখন কেউ বলবে না। খোকাকে বিশ্রাম নিতে বল, তোমরা এবার যাও। বলে নিচে নেমে এসে বৈঠকখানার ঘরের দিকে গেলেন। নমস্কার হিমাদ্রিবাবু, সকাল সকাল বিরক্ত করতে চলে এলাম, এসাই পাকরাশি বলে উঠলেন। আসলে ওই নরকঙ্কালটির ফরেন্সিক রিপোর্টটা হাতে এসেছে, তাই একবার জানিয়ে রাখা ভালো মনে করে চলে এলুম। দেখুন অফিসার, কোথায় কোন কঙ্কালের রিপোর্ট এলো তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি একজন অত্যন্ত ব্যস্ত মানুষ, যার একসঙ্গে একটি নয় অনেকগুলো কেসপত্র নিয়ে বিস্তর ভাবনা চিন্তা ও পড়াশোনা করতে হয়। আপনি এখন আসুন। আরে আরে দাঁড়ান মশাই, আপনি সত্যিই গণ্যমান্য লোক এবং আপনার সময়ের অনেক দাম, তবুও বলি, সেই দাম নিশ্চয় আপনার ছেলের থেকে বেশি নয়। তবে শুনুন, নরকঙ্কালটি শনাক্ত করা গেছে। ওই কঙ্কালটি ওই পোড়ো বাড়ির পুরনো মালকিনের, নাম সুচন্দ্রা সেন, অবিবাহিতা। উনি বহুদিন যাবৎ বিদেশ ছিলেন, কলকাতায় আসবার পরে দক্ষিণ কলকাতার একটি ফ্ল্যাট কেনেন এবং ওই বাড়িটির রক্ষণাবেক্ষণের জন্য পুনরায় মেরামতির কাজ শুরু করাতে যান, কিন্তু কাজ শুরু হয় না ও পরবর্তীকালে তাকে এইভাবে পাওয়া যায়। এখন প্রশ্ন হলো, কে বা কারা তাকে কাজ শুরু করতে দিল না এবং কেনই বা তার এরকম একটি ভয়ঙ্কর পরিণতি হলো? হিমাদ্রিবাবু বলে উঠলেন। আপনি আমাকে কেন এত কিছু বলছেন? বলছি তার কারণ, আপনার ছেলেকে ওই ঘটনাস্থলে একদিন নয়, 2 দিন নয়, ক্রমাগত পর 3 দিন একই অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। বেশ কড়া গলায় কথাগুলো বলে উঠলেন পাকরাশিবাবু। আপনি কি চান না যে আসল দোষী সে ধরা পড়ুক আর আপনার ছেলে তীব্র মানসিক শাস্তি থেকে মুক্তি পাক? হিমাদ্রিবাবু একেবারে ভেঙে পড়লেন ও সম্মতি জানালেন। দুপুরের খাওয়া দাওয়ার পর সায়ন্তনের হালকা একটু ঘুম এলো। ঘুমের মধ্যেই সেই রক্তচক্ষুকে পুনরায় দেখতে পেল। এ কি অবিশ্বাস্য! একদিকে দিশা দাঁড়িয়ে আছে, অন্যদিকে সেই নরকাঙ্কালে শুধু হাত দুখানি মেলে দিশাকে ডাকছে, আর দিশাও 1 পা 2 পা করে এগিয়ে যাচ্ছে তার দিকে। এই সব দেখতে দেখতে হঠাৎই দেখলো তার বিস্ফারিত রক্তচক্ষু শূন্যভাবে সায়ন্তনের দিকে চেয়ে আছে। গলা শুকিয়ে কাশি উঠেছে সায়ন্তনের। উঠে বসে খানিকটা জল খেলো সে। না, আর তো নিজেকে অসহায় করে রাখা চলবে না, মনে মনে ভাবল সে। মনে করলো আজই একবার রাতের দিকে ওই পরিত্যক্ত ভাঙা আবাসনপত্রের রুমটা ঘেঁটে দেখতে হবে। কেন মনে হচ্ছে সব রহস্য ওই ঘরে বন্দি আছে। ভাবতে ভাবতে হঠাৎ দেখলো হুড়মুড়িয়ে ছোট কাকি তার ঘরে ঢুকে দৌড় দিল। কি হলো ছোট কাকিমণি, তুমি দরজা বন্ধ করলে কেন? উন্মুক্ত পিঠ উন্মোচন করে উর্মি বলে উঠল। উফ টুবলু, বুকের ব্যথাটা বেড়েছে। তা তুমি তো বাবু ডাক্তার হতে চলেছ, একটু যদি দেখে দাও। বলে টুবলুর হাতটা নিয়ে মাথায় ঠেকাতে যায়। না না কাকিমণি, তুমি ছোটকাকে বলো বড় ডাক্তার দেখাতে, আমি তো এখনো পাস করিনি। যদি কচি খোকাটি হয়ে থাকো, তবে বড়দের ব্যাপারে এই কচি নাকটা গলাও কেন বাবু? দেখ না একটু,
আমার বুকের ভেতরটা কেমন করছে টুবলু। তুই না দেখলে এই রোগ আমার সারবে না। হঠাৎ করে সায়ন্তনের মা দরজা খুলে ভেতরে প্রবেশ করেছেন। এ কি করছিস ছোট? তুই এখানে? টুবলু, তোর কোনো দরকার থাকলে আমাকে বলবি বাবা। সায়ন্তনের মা বলে উঠলেন, দেখো না বর্দি, টুবলুকে একটু আমার জ্বর এসেছে কিনা দেখে দিতে বলছি, তো খালি পড়া আছে, বড় ডাক্তার দেখাও এইসব বলছে। বারে, না হলে ডাক্তারই হবি, তা বলি এত অহংকার। তুই এখন আয় বরঞ্চ ছোট, টুবলু এখনো পুরোপুরিভাবে সুস্থ নয়। আমি তোর জন্য ডক্টর ত্রিপাঠীকে কল দিয়ে রাখবো। উর্মিমালা আর কোনো কথা না বাড়িয়ে বেরিয়ে গেল। মনে মনে সায়ন্তন ঠিক করে রাখল, আজ রাতেই একবার ওই বদ্ধ ঘরে গিয়ে কিছু পাওয়া যায় কি না দেখবে। রাতে খাওয়ার পর সবাই ঘুমোতে চলে গেল। সায়ন্তন জেগেই থাকলো। আজ আর সে ঘুমের ঔষধ খায়নি। রাতে মায়ের ঘুমটা যখন একটু গাঢ় হয়েছে, ঠিক তখনই একটা বড় ধরনের টর্চ হাতে নিয়ে বেরোলো। আস্তে করে কবজাটা খুলে ঠেলা দিতেই দরজা খুলে গেল। চারিদিকে অন্ধকার। হাতে টর্চটা জ্বালাতে যাবে, এমন সময় ঠান্ডা একটা হাওয়া ওকে এক ঝটকায় মাটিতে আছড়ে ফেলল। সঙ্গে কেমন একটা বিকট গন্ধ নাকে এসে ঠেকল, কোনো কিছু পচে যাওয়ার গন্ধ। ঠিক যেমনটা ওই কঙ্কালটার গর্তের পাশ থেকে পাওয়া যাচ্ছিল, কিংবা তার থেকেও খারাপ কিছু। টর্চটা পড়ে গিয়ে হাত থেকে একটু দূরেই চলে গেছে। বসে হাতটা আস্তে আস্তে বার করতে যাবে, তখনই একটা জুতোর শব্দ হয় ঘরটি জুড়ে। কেউ যেন সারা ঘরে পায়চারি করছে। ভয় গলার কাছে দলা পাকিয়ে উঠছে সায়ন্তনের। কিছুক্ষণ ক্রমাগত পায়চারি করার ঠক ঠক শব্দ হওয়ার পর একদম তার কাছে এসে থমকে গেল আওয়াজটা। ঠিক সেই সময়ে সায়ন্তন টর্চের লাইটটা হাতের নাগালে পেয়ে রুদ্ধশ্বাসে সেটিকে জ্বালিয়ে নিয়ে নিজের আশেপাশে আলো ফেলতে লাগলো। না, কোথাও কিচ্ছু নেই। হয়তো এই কদিনের উৎপাতে ভুল কিছু আন্দাজ করেছে সে। মনের ভ্রমও হতে পারে। হঠাৎ বসে থাকা অবস্থায় চোখ গেল ভাঙা কিছু পর্দা ঝোলানোর স্ট্যান্ডের দিকে। কেউ যেন ইচ্ছে করেই একটা ভাঙা সেলফের তলার দিকে ঢুকিয়ে রেখেছে। ভালো করে দেখলো সরু রডের ভেতরে কোনো কাগজকে যেন গুটিয়ে রোল করে ঢোকানো আছে। আস্তে আস্তে করে সায়ন্তন সেই পাকানো কাগজের দলাটিকে রডের মধ্যে থেকে বের করতে চেষ্টা করলো। বেরিয়ে এলো কাগজের কুণ্ডলি। অবাক হয়ে গেল সায়ন্তন, এ তো স্ট্যাম্প পেপার, কোনো জমি সংক্রান্ত নথিপত্র এখানে এইভাবে এলো কোথা থেকে? ভালো করে পড়ে দেখলো সায়ন্তন। দেখে মাথাটা টলে গেল তার। এই যে সুচন্দ্রা সেনের স্বেচ্ছায় করা উইলের নথিপত্র, নিচে বড় বড় করে গোটা গোটা করে নাম লেখা আছে, ননিবালা ঘোষাল, অর্থাৎ সায়ন্তনের ঠাম্মার নাম। সুচন্দ্রা দেবী ঠাম্মার নামে উইল করতে যাবেন কেন? এ কি করে সম্ভব? সমস্তটা গুলিয়ে যাচ্ছে সায়ন্তনের। ঠাম্মাই কি তবে সুচন্দ্রা দেবীর খুনের সঙ্গে কোনোভাবে জড়িত? মনে অনেকগুলি প্রশ্ন থাকলেও সঠিক উত্তর সে কিছুতেই নির্ধারণ করতে পারল না। সকালে উঠে সায়ন্তন কাউকে এই ব্যাপারে কিছু জানালো না। মনে মনে ঠিক করলো যদি প্রয়োজন পড়ে তবে পুলিশের হাতে তুলে দেবে এই উইল। এমন সময় পাকরাশি বাবু এলেন। রামু, আজ তোমার মা ঠাকুরুনকে একটু ডেকে দাও, কথা বলবো। পাকরাশি রামুকে বলে বসে পড়লেন বাইরের ঘরে। পাকরাশির গলার আওয়াজ পেয়ে সায়ন্তন সবার আড়ালে এসে বারান্দায় দাঁড়িয়ে থেকে কথাবার্তা শোনার চেষ্টা করলো। আবার কি মনে করে এসেছেন পাকরাশিবাবু? আর এই বুড়ো মানুষটা কি অপরাধ করলো? গিন্নিমা বলে উঠলেন, মিসেস ঘোষাল, একটা গোটা বাংলো বাড়ি যে আপনি আগে থেকেই হাতিয়ে নিয়েছেন সেটা আগের দিন বললেন না কেন? বেশ কড়া গলায় বলে উঠলেন পাকরাশি বাবু। কী সব আবোল তাবোল বলছেন অফিসার? আপনি বোধহয় ভুলে গেছেন আপনি কার সামনে দাঁড়িয়ে কথাগুলো বলছেন। কিসের বাংলো বাড়ি? আমার নামে এই একটিমাত্র ঘোষাল বাড়ি ছাড়া অন্যত্র কোথাও এক ঢিলে মাটিও নেই। তবে সুচন্দ্রা সেন আপনাকে সমস্ত সম্পত্তির মালিকানা দিয়ে যায়নি বলছেন? কে সুচন্দ্রা? ওই গতকাল বলছিলেন নরকঙ্কালটি কোন একজন সুচন্দ্রা সেনের। মনে পড়েছে, কিন্তু সে কেন আমাকে তার বাড়ি লিখে দেবে? আমি তাকে কোনোদিন চোখেই দেখিনি। তাছাড়া আমার সম্পত্তির কোনো অভাব ঘটেনি যে আমি এই জঘন্য অপরাধটি করব। সায়ন্তন ওপর থেকে সব কথা শুনে ভাবল যে
পুলিশ কি করে এই কথাটা জানলো? আর ঠাম্মা অস্বীকারও করছে কেন? তবে কি ঠাম্মা জানে না যে তার নামে একটা উইল রয়েছে? আরও একটা কথা ভেবে শিউরে উঠল সায়ন্তন। তবে কি ঠাম্মার নাম নিয়ে কেউ আড়াল থেকে নিজের অপকর্ম সারতে চাইছে? যদি তাই হয় তবে সেটা কে? পাকরাশিবাবু বলে চললেন, সুচন্দ্রা দেবীর ওই পোড়ো বাড়িটি কার নামে নথিভুক্ত আছে তা তদন্ত করতে গিয়ে দেখা যায় তা অনেক আগেই আপনার নামে হস্তান্তরিত করা আছে মিসেস ঘোষাল। হঠাৎ করে পাকরাশির নজর যায় দেওয়ালের আড়ালে। কেউ যেন কান পেতে তাদের কথাগুলি শুনছিলেন। স্কুল থেকে দিশা বাড়ি ফিরেছে। তৎক্ষণাৎ পাকরাশিবাবু বেরিয়ে যাচ্ছিলেন। একবার চোখ পড়ল দিশার দিকে। অবাক কাণ্ড! দিশাকে দেখতে একেবারে সুচন্দ্রা সেনের মতন, একরকম। এমনকি গালের আঁচিলটা পর্যন্ত সুচন্দ্রা সেনের মতন বসানো। ভারী অবাক লাগলো এবং পাকরাশির কপালে চিন্তার ভাঁজ পড়ল। উর্মিমালা দৌড়ে এসে দিশাকে টেনে নিয়ে বাড়ির ভেতরে চলে গেলেন। রহস্যের ওপর রহস্য এমনভাবে বাঁধনি আসছে যে পাকরাশি ঠিক করতে পারছেন না কোন দিকটা ধরে এগোবেন। সেই রাত্রে আরেকটি বিপর্যয় ঘটে। দিশা বাথরুমে পা পিছলে পড়ে যায় ও আঘাত পায়। তাকে সঙ্গে সঙ্গে নার্সিংহোমে ভর্তি করাতে হয়। উর্মিমালা হন্তদন্ত হয়ে ছুটে আসে দিশার সঙ্গে দেখা করতে, কিন্তু রুমের দরজা কিছুতেই খুলতে পারছে না সে। অত্যন্ত জোরে জোরে ধাক্কা দিয়েও যখন খুলল না দরজা, তখন শেষাদ্রিকে ডাকতে গেল। সেই সময় সায়ন্তন আসে নার্সিংহোমে। রিসেপশনে দিশার রুম নম্বরটি জেনে নিয়ে রুমের কাছে যেতেই বাইরের কাঁচ দিয়ে স্পষ্ট একটি ছায়ামূর্তিকে দেখতে পেল, যে দিশার দিকে অপলক তাকিয়ে আছে। সেই সময় প্রায় ছুটতে ছুটতে শেষাদ্রি আসে। দরজার কাছটা দাঁড়াতেই সায়ন্তন বলে ওঠে, তুমি খুনটা করেছো না ছোটকা? খুন? আমি? তুই পাগল হয়ে গেছিস টুবলু। খুন, প্রেতাত্মা, কঙ্কাল এসব করে তো ছোট বোনের এই অবস্থায়ও এসব কথা বলিস কি করে? রুদ্ধশ্বাসে ছুটছে সায়ন্তন। পেছন পেছন অনেকগুলি চামড়া মাংসহীন হাড়যুক্ত নরকঙ্কাল তাকে অনুসরণ করে ছুটছে। প্রাণ ও পণে শুধু মা মা বলে চিৎকার করছে। হঠাৎ ঘুমটা ভেঙে গেল তার। নার্সিংহোমের ভেতরে বসে কখন যে চোখটা লেগে গিয়েছিল খেয়ালই করেনি। মেডিকেল কলেজের ছাত্র বলে বাড়ির লোকেরা ওকে ভরসা করেই নার্সিংহোমে থাকতে বলেছে। সঙ্গে অবশ্য দিশার বাবা শেষাদ্রি ও সায়ন্তনের বড়দাদা অরুণাভও আছে। ভোরবেলা মিস্টার পাকরাশির ডাকে ঘুম ভাঙে ওদের। ডাক্তারবাবু এসেছেন সঙ্গে? পাকরাশি বললেন, ডাক্তারবাবু আপনাদের কিছু জানাতে চান। ডাক্তার বলে উঠলেন, দেখুন আপনাদের পেশেন্ট এখন বিপদের বাইরে, তবে আরও কিছুক্ষণ 48 ঘন্টা এখানে রেখে নিরীক্ষণ করতে হবে। তবে আপনাদের এখানে থাকার প্রয়োজন নেই, দিনে একবার ওই ভিজিটিং আওয়ারে আসলেই হবে। তাই হবে ডাক্তারবাবু, বলে ওরা বাড়ি ফিরে যান। এরপর 3 দিন কেটে গেছে। দিশা এখন অনেকটাই সুস্থ। পাকরাশিবাবু ঘোষাল বাড়িতে আজ আসবেন বলেছেন। তাই সবাই বাড়ির সবাইকে জড়ো করবার নির্দেশ দিয়েছেন সায়ন্তনকে। কেন তা তিনি জানাননি, শুধুমাত্র বলেছেন যে ভীষণভাবে দরকারি একটা বিষয়ে কথা বলতে চান। যথাসময়ে পাকরাশির আবির্ভাব হয়। মেঘাদ্রিবাবু বলে ওঠেন, কেন আপনি আমাদেরকে দোষী ভেবে নিয়ে হ্যারাস করছেন? আমাদের পেছনে সময় নষ্ট না করে অপরাধীকে খোঁজার চেষ্টা করুন। দেখুন আমার কাজটা আমি ভালোই বুঝি, তাই আপনি আমাকে আমার কাজটা করতে দিন, বাধা দেবেন না। সরে দাঁড়ান মেঘাদ্রিবাবু। পাকরাশিবাবু বলতে আরম্ভ করলেন, দেখুন আমি একটি গল্প বলছি, কেউ চিনতে পারেন কি না মন দিয়ে শুনুন। একটি মেয়ে একটি ছেলেকে মন দিয়ে ভালোবাসে, কিন্তু ছেলেটি তাকে বিশেষ গ্রাহ্য করে না, কারণ মেয়েটি দেখতে অপরূপ সুন্দরী নয়। মেয়েটি একেবারে ছোট বয়স থেকে ছেলেটিকে খুব ভালোবাসে ও তাদের এই ভালোবাসার কথা বাড়ির লোককে জানায়। বাড়ির লোক ছেলের বাড়িতে এসে কথা বলতে গেলে তারা নিচু জাতি বলে বসতে দেওয়া তো দূরের কথা, দরজা থেকেই বিদায় নিতে বলে। গিন্নিমা কিছু একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু পাকরাশিবাবু ইশারায় থামিয়ে দেন ও বলে চলেন, আগে আমি সবটা বলে শেষ করব, তারপরে আপনাদের সকলের কথা শুনব। মেয়েটি এতে খুব কষ্ট পায় এবং মেয়েটির বাড়ির লোক তাকে ওই সমস্তটা ভুলে থাকবার জন্য বিদেশের একটি ভালো কলেজে অ্যাডমিশন করিয়ে দেন ও নিজেরাও তারই সঙ্গে সেখানেই বসবাস করেন। বহু বছর বাদে যখন মেয়েটি কলকাতায় ফিরে আসে, বসত বাড়িটির একটা ব্যবস্থা করবে বলে তখন হঠাৎই ছেলেটির সঙ্গে দেখা হয়। ছেলেটি তখন ঘোর সংসারী এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ী।
মেয়েটি তার দেশে ফেরার কারণটি বললে ছেলেটির চোখ চকচক করে ওঠে ও সে ওই বাড়িটি হাতানোর পুরো প্ল্যান তৈরি করে ফেলে। শেষাদ্রি চমকে উঠে দিশেহারার মতো চিৎকার করে ওঠে, কী সব আষাঢ়ে গল্প ফাঁদছেন অফিসার? আপনার এই অবাস্তব কাহিনী শোনার মতো ধৈর্য আর সময় কোনোটি আমাদের নেই। পাকরাশির গলায় চাবুকের স্বর। শুনতে তো আপনাকে হবেই মিস্টার শেষাদ্রি ঘোষাল, না ইচ্ছে থাকলেও চুপ করে বসুন, বললেন হিমাদ্রিবাবু। পাকরাশি যথারীতি বলতে আরম্ভ করেন, বড়দা, তুমি থাকতে একটা পুচকে পুলিশ আমাকে এইভাবে... আহা পাপাই, শোনাই যাক না উনি কি বলতে চাইছেন, আমরা তো শুনছি। আপনি বলুন অফিসার। সেই ছেলেটি অত্যন্ত সুন্দরী মেয়ে বিয়ে করলেও তখনও পর্যন্ত পিতৃসুখের মর্যাদা লাভ করতে পারেননি। তাই পুরনো প্রেমকে দেখে সেই সুখ বাস্তবে চরিতার্থ করার আকাঙ্ক্ষা জাগে। মেয়েটির সঙ্গে ভালোবাসার নাটক করে এক ঢিলে দুই পাখি মারতে চান। প্রথমে মেয়েটিকে রাজি করিয়ে এই শহরে আরও একটি ফ্ল্যাট কিনে দেন। যদিও বড় কিছু পাওনার আশায় অতটুকু ত্যাগ করাই যায়, তথাপি তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে ও বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে তার দেহকে ভোগ করে। মেয়েটি নিষ্পাপ মনে ছেলেটিকে ভালোবেসে নিজেকে অর্পণ করে। মেয়েটি অন্তঃসত্ত্বা হয়। মেয়েটি একটি ফুটফুটে কন্যা সন্তান জন্ম দেয়, কিন্তু ছেলেটির মনে অন্য খেলা চলছিল। সে সন্তানটিকে নিয়ে এসে তার বিবাহিত স্ত্রীর হাতে তুলে দেয় ও মেয়েটির পৈতৃক ভিটেটি ছলচাতুরি করে নিজের মায়ের নামে দানপত্রে স্বাক্ষর করিয়ে নেয়। পরবর্তীকালে মেয়েটিকে নৃশংসভাবে হত্যা করে... না, আমি ওকে খুন করিনি। শেষাদ্রি চিৎকার করে উঠল, একদম ভেঙে পড়ে বললেন, চন্দ্রাকে আমি ঠকিয়েছি ঠিকই, কিন্তু চন্দ্রাকে আমি শেষের দিকে ভালোবেসে ফেলেছিলাম। আমি কি করে ওর খুন করব? ও তো আমার দিশার মা। ঘরের মধ্যে একটি ঝড়ের আগের মুহূর্তের নিস্তব্ধতা বয়ে গেল। খুনটা আমি করেছি অফিসার। জলটা শক্ত করে মুখটা ওপর দিকে তুলে চোখ দৃঢ় করে বলে উঠল এবারই ছোট বউ। সবার চোখ গেল শেষাদ্রির পত্নী উর্মিমালার দিকে। এ কি বলছো তুমি ছোট বৌমা? ননিবালা দেবী বলে উঠলেন। বাড়ির সমস্ত সদস্য স্তম্ভিত ও বাকরুদ্ধ হয়ে গেছেন। হ্যাঁ মা, আমি ঠিকই বলছি। শুধুমাত্র রূপ দেখে আপনারা আমাকে পছন্দ করে নিয়ে এসেছিলেন, কিন্তু কিছুদিন পরেই জানতে পারেন আমি বাঁঝা, সন্তান ধারণে অক্ষম। তাই আপনারা কথায় কথায় আমাকে কথা শোনাতেন। এই সব শুনে আমার স্বামীও আমার কাছ থেকে দূরে সরে যান আর তার পুরনো প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে দেন। আমি এই ব্যাপারে কিছু বললে আমাকে সন্তান এনে দেওয়ার প্রতিশ্রুতি দেন আর বলেন সন্তান হলে আমাকে কোলে দিয়ে ওই মেয়েটার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করবেন। কিন্তু কিছুদিন পরে আমি বুঝতে পারি সন্তান আমার কোলে থাকলেও সন্তানের মায়ের প্রতি আমার স্বামীর ভালোবাসা উত্তরতর বৃদ্ধি পাচ্ছে। তাই আমি সিদ্ধান্ত নিই আমার স্বামীকে ফিরিয়ে আনার দায়িত্ব আমার। আর তাই আপনি সুচন্দ্রা দেবীকে নৃশংসভাবে হত্যা করে তাঁরই বাড়ির বাগানে মাটি চাপা দিয়ে দেন। বাহ, বলে উঠলেন পাকরাশি বাবু। একবারও ভাবলেন না যে সন্তানকে আপনি আদর করে আগলে রেখেছেন নিজের ভেবে তার আসল মাকেই আপনি হত্যা করলেন। ভেবে দেখলেন না সেই অসামান্যা নারীর আত্মত্যাগটিকে, যে আপনাকে মাতৃত্বে সুখ এনে দিয়েছেন। আর কি পেয়েছেন তিনি? শুধুই অবজ্ঞা, নিজের প্রাপ্য সম্মানটুকুও পাননি। আর তাকেই কিনা আপনি খুন করলেন। কান্নায় ভেঙে পড়লেন উর্মিমালা। কিন্তু আমি যে নিজের সুখে অন্ধ হয়ে গেছিলাম। বাড়ির বাকিদের বললেন পাকরাশি বাবু, সায়ন্তনকে আমার কখনোই সন্দেহ হয়নি, কারণ ও বাইরে থাকে, ও এখানে ছুটি কাটাতে এসেছিল। সায়ন্তনের কাছ থেকে দলিলটি পাওয়ার পর গিন্নিমার উপর সন্দেহ কেটে যায় সেদিন আড়ালে উর্মিমালা দেবীর ছায়ামূর্তি দেখে, এবং সবথেকে বেশি সন্দেহ হয় দিশাকে দেখে। অদ্ভুত ধরনের মিল দেখতে পাই সুচন্দ্রা দেবীর মুখের আদলের। কি করে এতটা মিল হতে পারে ভেবে নার্সিংহোমে ওই জন্য ডাক্তারকে বলে ডিএনএ টেস্ট করাতে বলা হয়। তার রেজাল্ট দেখার আগেই অন্ধকারে ঢিল ছুঁড়ে এটা সত্যতা যাচাই করতে চেয়েছিলাম। বাস্তবেও তাই হয়েছে। এবার পুলিশ ভ্যানে দুজনকে গ্রেপ্তার করে তুলুন মিস্টার বাগচি। আর হ্যাঁ, তার আগে আপনারা সবাই সুচন্দ্রা দেবীর প্রাপ্য সম্মান দিয়ে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করুন।
সায়ন্তনের কথায় আমি বুঝেছি, হয়তো আপনারাও এখন বুঝে থাকবেন। অত্যন্ত মূল্যবান দ্রব্য তার সন্তানকে হারিয়ে তিনি অতৃপ্তিকর পরিস্থিতিতে কষ্ট পেয়ে মারা গেছেন। তাই তার শেষকৃত্য সমাপন করে তাকে মুক্তি পেতে সহায়তা করুন। অতঃপর ঘোষাল বাড়িতে দিশার মায়ের প্রাপ্য সম্মানে শ্রদ্ধানুষ্ঠান ক্রিয়া সম্পন্ন করা হয়। দিশাকে তার প্রকৃত মায়ের সঙ্গে পরিচয় করানো হয়। দিশা কেঁদে ওঠে। দিশাকে তার মা দূর থেকে আশীর্বাদ করে বিদায় নেন। শুধু সায়ন্তনী তাকে দেখতে পায়।